আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নিউরো ট্রান্সমিশন। তার মানে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে বা একটা নিউরন আরেকটা ইফেক্টর অর্গানের সাথে কিভাবে কমিউনিকেশন তৈরি করে। আমরা জানি যে একটা নিউরন আরেকটা নিউরন বা ইফেক্টর অর্গানের সাথে কমিউনিকেশনের মেন মাধ্যম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তার মানে কেমিক্যালি তারা একটার সাথে একটা থেকে রিলিজ হয়ে আরেকটার উপরে বাইন্ড করে কাজ করে। কারণ অধিকাংশ নিউরন তারা একসাথে কানেক্টেড থাকে না, গ্যাপ থাকে। ওকে, তো বেসিক বিষয় আমাদের জানা। আমরা মূলত আজকে আমরা আলোচনা করব নিউরো ট্রান্সমিশন। তো এই নিউরো ট্রান্সমিশনটা আমরা আসলে এই আজকের লেকচারে ব্রিফলি যে টোটাল মাল্টিপল ইভেন্টস আছে এই ইভেন্টসগুলো ব্রিফলি আলোচনা করব এবং পরবর্তীতে প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা প্রসেসকেই আমরা মলিকুলার লেভেলে বলার চেষ্টা করব। তো আমরা আজকের আলোচনা চলে যাই। আলোচনার মূল বিষয় হচ্ছে নিউরো ট্রান্সমিশন। ওকে, আমরা যদি এটা বোঝার জন্য বলি, একটু আগে বলছিলাম যে নিউরনের মধ্যে কমিউনিকেশন একটা সিস্টেম। এই কমিউনিকেশন সিস্টেমের মূল বিষয়টা হচ্ছে যে কেমিক্যাল, তার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এটা নিয়ে আমরা আলাপ করব। তার আগে আমরা যদি বোঝার জন্য এটাকে বলি যে এটা একটা মিশন। মিশন মানে মাল্টিপল ইভেন্টস থাকে। হ্যাঁ, আমরা যদি এটাকে মাল্টিপল ইভেন্টসের মধ্যে ফেলাই, আমরা যে কোনো একটা লাইফের মিশনের কথা চিন্তা করতে পারি, একটা অনুষ্ঠানের কথা চিন্তা করতে পারি যে অনেকগুলো ইভেন্ট থাকে, প্ল্যানিং করতে হয়, তারপরে আমাদের কাজ করতে হয়, তারপরে সাকসেস আছে, অনেক কিছু ইভ্যালুয়েশনের ব্যাপার আছে সেরকম। তো কি কি আসলে ইভেন্টস আছে এখানে, সেই ইভেন্টসগুলো কি সেটা আমরা অনেকটা আমাদের আলোচনা করব। আর এই ইভেন্টসগুলোর মিশনটা কি নিউরো ট্রান্সমিশন, তার মানে নার্ভের সাথে নার্ভের বা নার্ভের সাথে ইফেক্টর অর্গানের একটা কমিউনিকেশন কিসের মাধ্যমে? নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এখন এটা একটু আমাদের জানা দরকার, কারণ আমরা আগেই বলছিলাম যে নার্ভগুলো ডিরেক্টলি কানেক্টেড থাকে না, গ্যাপ থাকে। তো গ্যাপ দিয়ে তো আর সিগন্যাল বা ইনফরমেশন বা মেসেজ পাস হবে না। সো তাহলে কি লাগবে? তাহলে আমাদের কেমিক্যাল মেসেঞ্জার লাগবে। তাহলে নিউরো ট্রান্সমিটার হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। হ্যাঁ, এটা হচ্ছে একটা কেমিক্যাল মেসেঞ্জার। আমরা বলতে পারি কেমিক্যাল মেসেঞ্জার তো হরমোন, তাহলে এটা কোন ধরনের মেসেঞ্জার? আসলে কেমিক্যাল মেসেঞ্জার হরমোন যখন চিন্তা করবো তখন থ্রু আউট দ্য বডিতে এসে মেসেজ ক্যারি করে, একটা গ্ল্যান্ড থেকে তৈরি হয়ে ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আর এইটা নিউরো ট্রান্সমিটার যখন কেমিক্যাল মেসেঞ্জার, তখন হচ্ছে এ মেসেজটা এক নিউরন থেকে আরেকটা নিউরন অথবা এক নিউরন থেকে আরেকটা ইফেক্টর অর্গানের মধ্যে মেসেজ নিয়ে যায়। এই জন্য তাকে আমরা কেমিক্যাল মেসেঞ্জার বলতেছি, কেমিক্যাল ইন নেচার। তাহলে নিউরো ট্রান্সমিটার হলো কেমিক্যাল সাবস্টেন্স। শর্ত কি? মেইন শর্তটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার মাস্ট বি রিলিজড ফ্রম নিউরন, অর্থাৎ নিউরন থেকে রিলিজ হতে হবে। আমরা যদি ট্রুলি বলার চেষ্টা করি, নিউরো ট্রান্সমিটার হচ্ছে যেটা নিউরনের ভিতরে তৈরি হয় এবং নিউরন থেকেই তৈরি বের হয়, রিলিজ হয়, সেটাই হচ্ছে ট্রুলি নিউরো ট্রান্সমিটার। কিছু ব্যতিক্রম আছে, অন্য জায়গায় তৈরি হয়ে নিউরনের ভিতরে স্টোর হয়, তারপরে নিউরন থেকে রিলিজ হয়। তো আমরা যদি একেবারে ব্রডলি বলতে চাই, তাহলে বলতে হবে যে একটা নিউরন থেকে রিলিজ হবে, তাহলে সেটাকে আমরা বলবো নিউরো ট্রান্সমিটার। নিউরন থেকে রিলিজ হতে হবে। এখন নিউরন থেকে অনেক কিছু রিলিজ হয়, সবগুলো কি নিউরো ট্রান্সমিটার? সবগুলো কি মেসেজ ক্যারি করে? অনেকগুলো মেসেজ ক্যারি করে না, তারা অনেক ফাংশনে কোঅর্ডিনেট করে, মডুলেট করে। তো সেগুলো বিভিন্ন ফাংশন। তার মানে নিউরন থেকে রিলিজ হয়ে পরবর্তী নিউরন, আমরা যদি এটাকে আরেকটা নিউরন ধরি, তাহলে এই পরবর্তী নিউরন বা পরবর্তী একটা ইফেক্টর অর্গান যদি চিন্তা করি, হ্যাঁ, তার ভিতরে কমিউনিকেশন করার জন্য যে কেমিক্যালগুলো, এইগুলাকে আমরা বলছি নিউরো ট্রান্সমিটার। আমাদের আলোচনার বিষয় যেহেতু নিউরো ট্রান্সমিটার নয়, সো আমরা নিউরো ট্রান্সমিশনে চলে যাবো এখন। এটা যাওয়ার জন্য জাস্ট ব্রিফলি আমরা একটু বলার চেষ্টা করলাম যে নিউরো ট্রান্সমিটার হলো কেমিক্যাল মেসেঞ্জার বা কেমিক্যাল সাবস্টেন্স, যেগুলো আমাদের নিউরন থেকে রিলিজ হয়ে পরবর্তী নিউরন বা ইফেক্টর অর্গানের উপরে কাজ করে, তাদেরকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। ওকে, আর এই হোল সিস্টেমটাকে যদি আমরা বলতে চাই, তখন আমরা বলতে পারবো নিউরো ট্রান্সমিশন। এবং সিস্টেম মানে কি? তার মানে এই নিউরো ট্রান্সমিটার সিনথেসিস, তার মানে প্রশ্ন চলে আসবে স্বাভাবিকভাবে, নিউরো ট্রান্সমিটার কীভাবে তৈরি হয়? তার মানে সিনথেসিস। নিউরো ট্রান্সমিটার সিনথেসিস হয়ে সাথে সাথে কি রিলিজ হয়, নাকি কোথাও জমা থেকে? তাহলে সাথে সাথে যদি
তৈরি হতে হয়, তাহলে আমরা ইনস্ট্যান্টলি যে চিন্তা করছি বা যে কোনো কাজ ইনস্ট্যান্টলি আমরা পাবো না, আগে তৈরি হতে হবে তারপরে। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে আমরা ব্রিফলি আলোচনা করব, তার মানে এরা স্টোর হয়। তার মানে 1 নম্বরে যদি সিনথেসিস বলি, 2 নম্বরে আমরা বলতে হবে স্টোরেজ। এরা স্টোরেজ থাকে। প্রশ্ন হচ্ছে কোথায় স্টোরেজ হয়, কিভাবে হয়, সেগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল মলিকুলার লেভেলে ভিডিও বানানো হবে, কিন্তু আজকে জাস্ট রাফলি আমরা ব্রিফলি আলোচনা করব। 3 নম্বরে আমরা যদি বলি যে স্টোরেজ কতক্ষণ ধরে থাকবে, কখন এটা বের হবে, তার মানে বের হওয়ার জন্য এই জায়গাতে গিয়ে এখানে কাজ করার জন্য অবশ্যই তাকে কি করতে হবে, এখান থেকে বের হতে হবে, তার মানে রিলিজ হতে হবে। এরপরে কি, রিলিজ হয়ে গেলে হয়ে গেল, তার মানে এর উপর যে কাজ করবে, তার মানে এর কোথায় কাজ করবে, তার মানে পরবর্তী নিউরন বা ইফেক্টর অর্গানে এইখান থেকে যে নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, তার ওখানে করেসপন্ডিং রিসেপ্টর থাকে, রিসিভ করা, তাকে রিসিভ করবে, তারপরে তার এখানকার কনফরমেশনাল চেঞ্জ হয়ে সেই এই মেসেজটা এই নিউরনকে দিয়ে দিবে। তার মানে রিলিজের পরে আমাদের হচ্ছে রিসেপ্টর বাইন্ডিং, রিসেপ্টর বাইন্ডিং। ওকে, রিসেপ্টর বাইন্ডিং মানে এটাকে আমরা আরো ভিন্নভাবে বলতে পারবো যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, এরপরে কি, এরপরে আমরা 5 নম্বরে বলতে পারবো যে ফাইনালি আমরা এটাকে বলতে পারবো ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন আমরা বলতে পারবো এলিমিনেশন, অথবা আমরা বলতে পারবো ফেট অফ নিউরোট্রান্সমিটার্স। ওকে, অর্থাৎ কাজ করার পরে এরা কি হবে, ডিগ্রেড হবে, এলিমিনেট হবে, কিভাবে হবে, কতভাবে হবে। হ্যাঁ, এই ফেটের ভিতরে আমরা রিসাইক্লিং, রিআপটেকিং অনেক কথা বলতে পারবো। তো সব মিলিয়ে এই যে এতগুলো ঘটনা কার সাথে সম্পর্কিত, নিউরোট্রান্সমিটারের সাথে। তাহলে এই মাল্টিপল ওয়ে এইটা সম্পর্কিত নিউরোট্রান্সমিটার। জন্ম কোথায়, কোথায় জমা থাকছে, কখন বের হচ্ছে, কখন কাজ করছে, কিভাবে কাজ করছে, কাজ করার পরে কি হচ্ছে। তাহলে আমরা মাল্টিপল ইভেন্টস মাথার মধ্যে আসছে। সো দিস ইজ এ মিশন, সো দিস ইজ নিউরোট্রান্সমিশন। আমরা অনেক সময় বলে থাকি যে নিউরোট্রান্সমিশন মানে হলো নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি আলটিমেট আমাদের যে মেন ফোকাসিং পয়েন্ট কিন্তু সেটা, বাট টোটালটাই হচ্ছে নিউরোট্রান্সমিশন। ওকে, তো আমরা আর বেশি সময় না নিয়ে একটা একটা করে রাফলি, আমি আগে বলছি ব্রিফলি আলোচনা করব, এবং ডিটেলসে আমরা আলোচনা করব প্রত্যেকটা আলাদা লেকচারের উপরে। আমরা চলে যাচ্ছি এখন যে এই যে প্রথম হলো সিনথেসিস। আমরা আগে বলছি যে আমরা ব্রিফলি আলোচনা করব। এখন আমি প্রশ্ন দিয়েই আসলে শুরু করতে চাই। এখন যদি প্রশ্ন করি যে নিউরোট্রান্সমিটার আসলে কোথায় তৈরি হয়, তা আমি আগেই বলেছি যে ট্রুলি বলতে গেলে নিউরোট্রান্সমিটার তৈরি হয় হচ্ছে নিউরনের ভিতরে। এখন নিউরনের ভিতরে কোথায়, তাহলে আমরা যদি একটা রাফলি একটা নিউরন আঁকার চেষ্টা করি, হ্যাঁ, সিম্পলি ওয়েতে, তাহলে এটা একটা নিউরন। হ্যাঁ, ডেনড্রাইট, সোমা, একজন, নার্ভ টার্মিনাল। এখন কোথায় নিউরোট্রান্সমিটার তৈরি হবে, সিনথেসিস হবে, তাহলে 1 নম্বর যে আমরা ধরছিলাম কি, সিনথেসিস অফ নিউরোট্রান্সমিটার। এখন প্রশ্ন হচ্ছে কোথায় তৈরি হবে। তো কোথায় তৈরি হবে এটা বলতে গেলে আমাকে বলতে হবে যে নিউরোট্রান্সমিটার আসলে কয় ধরনের, তারপরে কোথায় কোনটা তৈরি হয়, এই বিষয়টা চলে আসবে। তো আমাদের অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল নেচার, কেমিক্যাল তাদের প্রিকরসর অনুযায়ী, হ্যাঁ, মাল্টিপল ক্লাসিফিকেশন আছে, আমি সেদিকে যাব না, কারণ আমরা বলছি ব্রিফলি আলোচনা করব এই এই লেকচারে। তাহলে কি, আমরা এই নিউরোট্রান্সমিটারকে প্রথমে দুটো অংশে ভাগ করব। একটা হচ্ছে স্মল নিউরোট্রান্সমিটার, আর 2 নম্বরে আমরা বলবো লার্জ নিউরোট্রান্সমিটার। ওকে, স্মল নিউরোট্রান্সমিটার এবং লার্জ নিউরোট্রান্সমিটার আমরা মলিকুলার সাইজ অনুযায়ী, মলিকুলার ওয়েট অনুযায়ী
আমরা বলছি স্মল এবং লার্জ। এখন এই স্মল এবং লার্জ এটা বলার কারণ কি সেটা একটু বলে নিই আগে। তাহলে আমরা স্মল সম্পর্কে একটু ধারণা দিই, তারপরে কোনটা কোথায় তৈরি হয় সেটা আমরা বলবো। স্মলের ভিতরে আমাদের আছে সিম্পল, আমরা যদি বলি যে হ্যাঁ সিম্পল অ্যামিনো অ্যাসিড আছে, যেমন আমরা যদি গ্লুটামেটের কথা বলি, আমরা গাবার কথা বলি, আমরা গ্লাইসিনের কথা বলি, এরকম এগুলো সিম্পল অ্যামিনো অ্যাসিড, মলিকুলার সাইজ ছোট অ্যামিনো অ্যাসিড। আমরা যদি এরপরে কিছু বায়োজেনিক সিম্পল নিউরোট্রান্সমিটার কথা বলি, যেগুলো অ্যামিনো অ্যাসিড জাস্ট একটা দুটো স্টেপে কনভার্ট হয়ে নিউরোট্রান্সমিটার তৈরি করে। হ্যাঁ, সেরকমভাবে আমরা যদি সেটার নাম বলি, যদি সেরোটোনিনের কথা বলি, যদি হিস্টামিনের কথা বলি, হ্যাঁ এরকম নিউরোট্রান্সমিটার। আমরা যদি কিছু নিউরোট্রান্সমিটারের কথা বলি যেগুলো মনোঅ্যামিন ফর্মে আমরা বলতে পারবো। হ্যাঁ, আমরা এই বায়োজেনিকের ভিতরেও আমরা যে সেরোটোনিন হিস্টামিন বললাম, এভাবে আমাদের যদি মাল্টিপল কিছু স্টেপে তৈরি হয়, যেমন আমরা ডোপামিনের কথা বলতে পারবো, আমরা বলতে পারবো নর অ্যাড্রিনালিনের কথা বলতে পারবো, অ্যাড্রিনালিনের কথা বলতে পারবো, এইগুলো। এরপরে আমরা কিছু আছে যে একেবারেই গ্যাসেস, হ্যাঁ কিছু আছে গ্যাসেস, যেমন নাইট্রিক অক্সাইড, এটা গ্যাসেস নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। হ্যাঁ, আমরা কার্বন মনোক্সাইড অনেক সময় নিউরোট্রান্সমিটার হিসেবে পাই। এছাড়া আমরা ইন্ডিভিজুয়াল কিছু নিউরোট্রান্সমিটার আছে যেটা নিজস্ব স্ট্রাকচারালি নিজস্ব ক্লাসিফিকেশনের মধ্যে, যেমন আমরা ধরি অ্যাসিটাইলকোলিন। হ্যাঁ, তো এইগুলো অ্যাকচুয়ালি স্মল সাইজ নিউরোট্রান্সমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে স্মল সাইজ নিউরোট্রান্সমিটারগুলো, হ্যাঁ এগুলো ভেরি ফাস্ট কাজ করে এবং এগুলো কুইকলি রিলিজ হয়। এগুলো আমাদের মোস্টলি, হ্যাঁ আমি আবারও বলছি, মোস্টলি এগুলো তৈরি হয় এই যে আমাদের একজনের ভিতরে, অর্থাৎ একজনের যে সাইটোপ্লাজম আছে অর্থাৎ একজনের তৈরি হয়। আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে নার্ভ টার্মিনালে তৈরি হয়। নার্ভ টার্মিনালে, তার মানে এই যে স্মল নিউরোট্রান্সমিটারগুলো, এগুলোর সিনথেসিস অফ লোকেশন অর্থাৎ সাইট অফ সিনথেসিস হচ্ছে কোথায়? এদের সাইট অফ সিনথেসিস আমি বলে দিচ্ছি, মোস্টলি বলছি না, নট অনলি, মেনলি যদি বলি আমরা তাহলে হলো নার্ভ টার্মিনাল। ওকে, তার মানে এইগুলো কি তাহলে এই সমাতে তৈরি হয় না? আনসার হলো ইয়েস, সমাতেও তৈরি হয়। এখন এই নিউরোট্রান্সমিটারগুলো আমরা কি জানি? নিউরোট্রান্সমিটার একটু আগে বলছিলাম যে একটা নিউরন, হ্যাঁ আর একটা নিউরন এখান থেকে রিলিজ হয়ে এখানে কাজ করবে, তার মানে নার্ভ টার্মিনাল থেকে নিউরন রিলিজ হয়। তার মানে এরা নার্ভ টার্মিনালে তৈরি হয়, তারপরে জমা থাকার কথা বলছি। তো জমা কিভাবে থাকে সেটা নিয়ে আমরা পরবর্তীতে এখনই আলোচনা করবো স্টোরেজ পার্টে। তাহলে এখন আমরা বললাম যে নার্ভ টার্মিনালে আমাদের মোস্টলি এই যে স্মল সাইজ নিউরোট্রান্সমিটারগুলো তৈরি হয়, কারণ এইখানে প্রয়োজনীয় যে এনজাইম, যেহেতু সিম্পল একদম ডিরেক্টলি অ্যামিনো অ্যাসিড সিম্পল কনভার্সন, এ ধরনের কনভার্সনের জন্য যে এনজাইম দরকার সেগুলো কিন্তু আমাদের নার্ভ টার্মিনালের যে সাইটোপ্লাজম সেই রিজনে আছে, তার মানে এখানে তৈরি হয়। কিন্তু এগুলো কি আমাদের তৈরি হয় না সমাতে? আনসার হলো ইয়েস, আমাদের সমাতেও তৈরি হয়। তো সমাতে তৈরি হলে এই নিউরোট্রান্সমিটারগুলো আসলে কি হয়? তৈরি হয়ে তারা কি একেবারে ট্রাফিকিং হয়ে ট্রাভেলিং করে নার্ভ টার্মিনালে এসে জমা হবে, নাকি এখান থেকে রিলিজ হবে? বিষয়টা হচ্ছে মোস্টলি তারা এখান থেকে তৈরি হয়ে ট্রাভেল করে আমাদের নার্ভ টার্মিনালে এসে সাইন্যাপটিক যে ভেসিকল সেটার মধ্যে স্টোরেজ থাকবে। এখান থেকে তৈরি হলেও সে তার ভিতরে ভেসিকলের ভিতরে স্টোরেজ থাকবে। ভেসিকল কীভাবে স্টোরেজ হয় একটু পরে বলবো। আর সমাতে যেগুলো তৈরি হয় সেগুলো আমাদের নার্ভ টার্মিনালে এসে
জমা হয়। হ্যাঁ, এখন এর মধ্যে হ্যাঁ আমরা অনেকগুলোই রিডিলি এখান থেকে রিলিজ হয়ে এখানেই কাজ করে, ট্রাভেল করার দরকার হয় না। যেমন আমরা নাইট্রিক অক্সাইডের কথা বলতে পারি, যেমন হিস্টামিন মোস্টলি এখান থেকে তৈরি হয়, এখান থেকে রিলিজ হয়, কিন্তু এখানেও তৈরি হতে পারে। হ্যাঁ, কিন্তু মোস্টলি এখান থেকে হয়। এরকম বিষয়গুলো আমরা বলতে পারবো যে স্মলগুলো বোথ সাইডেই তৈরি হয়, কিন্তু মেনলি তৈরি হয় নার্ভ টার্মিনালে। দ্যাটস দ্য পয়েন্ট। এখন বিষয় হলো সময় থেকে যেগুলো তৈরি হয় সেগুলো ট্রাভেল করে এসে নার্ভ টার্মিনালে জমা হয়। এখানে একটা এক্সেপশন হচ্ছে যে এই স্মল কিছু নিউরো ট্রান্সমিটার যেগুলো এই নার্ভের যে সোমা এবং সোমার যে চুল বলি বা হেয়ার অর্থাৎ নার্ভ, এগুলো ডেনড্রাইট থেকেও রিলিজ হতে পারে, বিশেষ তাদের নার্ভের মধ্যে যে মডুলেশন, ফাইন টিউনিং এরকম কিছু লোকাল ফাংশন আছে, সেখান থেকে তৈরি হয়। সেখান থেকে আমাদের গ্লুটামেট তৈরি হতে পারে, গ্লাইসিন তৈরি হতে পারে, নাইট্রিক অক্সাইড তৈরি হতে পারে, এরকম ধরনের আমাদের যে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, ডেনড্রাইটিক রিলিজ। হ্যাঁ, ডেনড্রাইট ট্রান্সমিশন সেটা ভিন্ন ক্ষেত্রে ভিন্ন বিষয়, সেটা নিয়ে আমরা সেপারেট একটা ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা ওটা আলোচনা করছি না। তার মানে আমরা বলতে চাচ্ছি যে সিনথেসিস অফ নিউরো ট্রান্সমিটার, স্মল নিউরো ট্রান্সমিটার মোস্টলি সিনথেসাইজড উইদিন নার্ভ টার্মিনাল, কিন্তু এটা সমাতেও তৈরি হতে পারে। তৈরি হলে ট্রাভেল ডাউন করে তারা এসে নার্ভ টার্মিনালে অ্যাডাপটিভ ভেসিকলের মধ্যে জমা থাকে। দ্যাটস ইট। এখন আমরা আসি যে লার্জ যেটা, তো লার্জটা নিয়ে যদি কথা বলি, লার্জ নিউরো ট্রান্সমিটারের আমরা এখন একটু দিই। লার্জ নিউরো ট্রান্সমিটার, লার্জ নিউরো ট্রান্সমিটারকে আমরা মূলত কেন লার্জ বলতেছি, এটা মলিকুলার সাইজ, মলিকুলার ওয়েট, বিকজ মোস্টলি এগুলো হচ্ছে প্রোটিন ইন নেচার, অর্থাৎ পলিপেপটাইড। তাহলে এই লার্জ নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের নিউরো ট্রান্সমিটার যখন বলবো তখন অবশ্যই তাকে মেসেজ ক্যারি করতে হবে, আর বাকিগুলোকে বলতে হবে নিউরোপেপটাইড। আমি বলেছি যে আগে অন্যান্য জিনিস রিলিজ হয়। এই লার্জ মলিকুলার সাইজ, মলিকুলার ওয়েট, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো একেবারে ট্রুলি নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, মেসেজ ক্যারি করে, সেটা হচ্ছে লার্জ নিউরো ট্রান্সমিটার। এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, যেমন আমরা ভ্যাসোপ্রেসিনের কথা বলতে পারি, আমরা অক্সিটোসিনের কথা বলতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা কর্টিকোট্রফিক রিলিজিং হরমোনের কথা বলতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রোটিন ইন নেচার, অর্থাৎ পেপটাইড নিউরো ট্রান্সমিটার। তাহলে এগুলো মলিকুলার সাইজ, কারণ নাম্বার অফ অ্যামিনো অ্যাসিডের অ্যাসেম্বলিং ফর্ম, মলিকুলার সাইজ এগুলো বড়। এখন এটা একটা গেল। আরেকটা হচ্ছে কি, লার্জ এর ভিতরে নিউরোপেপটাইড। হ্যাঁ, নিউরোপেপটাইডের ভিতরে আমাদের, যেমন আমরা যদি বলি সাবস্টেন্স পি এর কথা বলি, সাবস্টেন্স পি, আমরা নিউরোপেপটাইড ওয়াই এর কথা বলতে পারবো, আমরা বলতে পারবো এন্ডোরফিনের কথা বলতে পারবো, ডাইনরফিনের কথা বলতে পারবো। হ্যাঁ, আমরা আরো মাল্টিপল আমাদের কি আছে, নিউরোপেপটাইডস। তো এই নিউরোপেপটাইডস গুলো আমাদের অনেকগুলো মডুলেটরি ফাইন টিউনিং অ্যাক্টিভিটি আছে। তো এগুলোকে আমরা নিউরো ট্রান্সমিটার বলতে পারছি না, কারণ এরা মেসেজ ক্যারি করে না। সেক্ষেত্রে এখন আমরা বলবো যে লার্জ, তার মানে নিউরো ট্রান্সমিটার বা নিউরোপেপটাইড, এটা দুই ধরনের বললাম আমরা, এবং এগুলো প্রোটিন ইন নেচার, তার মানে মলিকুলার সাইজ লার্জ। বিষয়টা হচ্ছে আমরা বলার চেষ্টা করছি যেটা, এগুলোর নেচার কি, প্রোটিন। তো প্রোটিনের নেচার যেহেতু, প্রোটিনের তৈরি করার যে কোনো মেশিনারিজ আমাদের এই নার্ভ টার্মিনালে একজনের ভিতরে থাকার কোনো সম্ভাবনা নাই। কারণ এখানে আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য মাইটোকন্ড্রিয়া আছে, বাট এখানে আমাদের রাইবোজোম নাই, এখানে গলগি অ্যাপারেটাস নাই। এগুলো ছাড়া প্রোটিন তৈরি হওয়া বা প্রোটিনের মডিফিকেশন হওয়া এগুলো সম্ভব না। সো যেহেতু এগুলো প্রোটিন ইন নেচার, সো এগুলো তৈরি হওয়া নার্ভ টার্মিনালে সম্ভব নয়। একদম সিম্পল কথা। তার মানে এগুলো কোথায় তৈরি হয়, এই লার্জ নিউরো ট্রান্সমিটার তৈরি হয় হচ্ছে সোমা। ওকে, আর
স্মলগুলো যেটা দেখালাম, স্মল তৈরি হচ্ছে নার্ভ টার্মিনাল, যেটা একটু আগে বলার চেষ্টা করেছি। ওকে, তাহলে যুক্তিসঙ্গত কারণেই কেন লার্জগুলো, যেহেতু প্রোটিনের নেচার, প্রোটিন তৈরি করার যে ফ্যাক্টরি, রাইবোজোম, মডুলেটর, এটাকে মডিফাই করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে এটাকে একেবারে ফাইনাল প্রসেসিং করবে আমাদের গলগি অ্যাপারেটাস, গলগি বডি, সেগুলো আমাদের সমাতে আছে এবং এই ধরনের নিউরোট্রান্সমিটারগুলো এখান থেকে তৈরি হয়। এখন বিষয়টা হচ্ছে, আমরা বারবার বলার চেষ্টা করছি, নিউরোট্রান্সমিটার রিলিজ মানে নার্ভ টার্মিনাল থেকে রিলিজ হবে, কারণ নার্ভ টার্মিনাল আমরা জানি যে এক্সো ডেনড্রাইটিক যে সাইনাপস, এটাই হচ্ছে মোস্টলি কমন। সো একজন অর্থাৎ নার্ভ টার্মিনাল থেকে তৈরি হয়ে পরবর্তী নিউরনে এসে বাইন্ড করবে। যেমন আমরা এটাকে প্রি সিনাপটিক টার্মিনাল যদি বলি, তাহলে এটা হলো পোস্ট সিনাপটিক। ঠিক আছে, তো তার মানে নার্ভ টার্মিনাল থেকে রিলিজ হবে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের লার্জ নিউরোট্রান্সমিটারগুলো বা নিউরোপেপটাইডগুলো তৈরি হচ্ছে কোত্থেকে? সোমা থেকে, কিন্তু রিলিজ হতে হবে এখান থেকে। তার মানে এইখান থেকে তারা ট্রাফিকিং হয়ে, ট্রাভেলিং করে, হ্যাঁ, এটা এন্টারোগ্রেড পাথওয়েতে আমাদের মাইক্রোটিবিউলস এর উপরে ভর করে আমাদের কাইনেসিন, আমাদের যে ফ্যাক্টর, তার মাধ্যমে এই নিচের দিকে আসে, ট্রাভেল করে এসে কোথায় স্টোর হবে? সেই লাম টার্মিনালে যে সাইনাপটিক ভেসিকল আছে তার ভিতরে। আমরা কিছু কথা বললাম, মাইক্রোটিবিউলের কথা বললাম, কাইনেসিনের কথা বললাম, এন্টারোগ্রেডের কথা বললাম। এই বিষয়গুলো মলিকুলার লেভেলে আমরা পরবর্তী যে ভিডিও লেকচার বানাবো সেখানে আমরা আলোচনা করবো। এখন জাস্ট ব্রিফলি আমরা টোটাল সিস্টেমটাকে বোঝার জন্য, আদারওয়াইজ ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। ওকে, সো আমরা এখন সিনথেসিসটাকে একেবারে সামারাইজ করি। নিউরোট্রান্সমিটার তৈরি হয় আমাদের নিউরনের ভিতরে, নিউরনের ভিতরে তৈরি হয় মোস্টলি, হ্যাঁ, দু একটা ব্যতিক্রম, যেমন কিছু সিউডো নিউরোট্রান্সমিটার কথা বলি, যেমন অ্যাড্রেনালিন তৈরি হয় বাইরে থেকে, কিন্তু ভিতরে এসে জমা থাকতে পারে। তো ওগুলো পরে। এখন বিষয় হচ্ছে যে তাহলে কি নিউরোট্রান্সমিটার সিনথেসিস, এটা সিনথেসিস হতে পারে বোথ সোমা অ্যান্ড নার্ভ টার্মিনাল, দু জায়গাতেই। এখন প্রোটিনগুলো অবশ্যই সোমাতে, আর যেগুলো নন প্রোটিন স্মল নিউরোট্রান্সমিটার সেগুলো ম্যাক্সিমাম মেনলি মোস্টলি তৈরি হয় নার্ভ টার্মিনালে, আবার অনেকগুলো আমাদের সোমাতেও তৈরি হতে পারে, সোমা থেকে পরবর্তীতে ট্রাভেল ডাউন করে এসে নার্ভ টার্মিনালে জমা থাকে। তাহলে এটা আমরা মলিকুলার ওয়েট অনুযায়ী লার্জ এবং স্মল বললাম, এবং স্মলের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি বলার চেষ্টা করছি, আরও মলিকুলার লেভেলে এখানে আর যাওয়ার চেষ্টা করছি না। ওকে, সো দিস ইজ হচ্ছে ফার্স্ট স্টেপ বা ফার্স্ট ইভেন্ট হলো সিনথেসিস। এখন আমরা যাব 2 নম্বরে, যে রিলিজ, স্টোরেজ। তার মানে এই যে তৈরি হলো নার্ভ সোমাতে তৈরি হলো বা নার্ভ টার্মিনালে তৈরি হলো, এখন কোথায় জমা থাকবে, কিভাবে জমা থাকবে, এই বিষয়গুলো মলিকুলার লেভেলে আমরা পরবর্তী ভিডিওতে বানাবো। এখন জাস্ট ব্রিফলি একটা ধারণা দেবো, ব্রিফ ধারণা দরকার আছে, কারণ পুরো ইভেন্টটাকে বোঝার জন্য, পুরো সিস্টেমটাকে বা পুরো আমাদের নিউরো ট্রান্সমিশনটা বোঝার জন্য। এখন আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরের বিষয় হচ্ছে স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজ আমরা আগেই বলেছি যে আমরা এই নার্ভ টার্মিনালটাকে এখন ভিন্নভাবে আঁকাই, একেবারে বাটনের মতো হয়ে থাকে। এটা হলো একজনের, এটা হলো নার্ভ টার্মিনাল। এই নার্ভ টার্মিনালে এসে জমা থাকে বলছি আমরা। আমরা একটু আগে কি বলছিলাম? 2 ধরনের নিউরোট্রান্সমিটারের কথা বলছিলাম। 1 নাম্বারকে আমরা বলার চেষ্টা করলাম যে স্মল, আর 2 নম্বরকে আমরা বলার চেষ্টা করেছি লার্জ। তাহলে নিশ্চয়ই ভেসিকল, ভেসিকল মানে আমরা একদম বাংলা বলবো যে থলি, যে ধারণ করে, ভেসেল। এই যার ভিতরে থাকবে, তো লার্জ নিউরোট্রান্সমিটারকে ধারণ করার জন্য অবশ্যই লার্জ ভেসিকল লাগবে, তার মানে তার ভিন্ন নাম থাকবে, আর স্মলের জন্য ভিন্ন নাম থাকবে। এখন আমরা এই কোথায় স্টোরেজ হবে? স্টোরেজ হবে আমাদের যেখানে, সেটাকে আমরা একটা নামকরণ দিই, সেটাকে আমরা কমনলি বলছি, সেটা হলো ভেসিকলে জমা থাকবে, ভেসিকল। ওকে,
এখন এই ভেসিকলের আমরা দুইটা ক্যাটাগরি করব, নামকরণ করব। একটা হচ্ছে যেটা লার্জ, সেটা হচ্ছে লার্জ ডেন্স কোর ভেসিকল। লার্জ ডেন্স ঘন, কোর মানে একদম মূল ভেসিকল, এটা হচ্ছে আমাদের একটা ভেসিকল। কিসের ভেসিকল? নিউরো ট্রান্সমিটারের ভেসিকল। আর একটা হচ্ছে আমাদের ভেসিকল যেটা হচ্ছে আমরা বলবো সেটা হচ্ছে স্মল ক্লিয়ার কোর ভেসিকল, অথবা সিম্পলি বলা হয় সাইন্যাপটিক, স্মল সাইন্যাপটিক ভেসিকল। আরও আমরা কমনলি, যদি কমনলি আর দরকার নেই, এ দুটোই বলি, তাহলে স্মল ক্লিয়ার কোর ভেসিকল বা স্মল সাইন্যাপটিক ভেসিকল। আর ওভারঅল আমরা দুটোকে কমনলি বলে থাকি, কমনলি আমরা বলে থাকি সাইন্যাপটিক ভেসিকল। কারণ কি? সাইন্যাপস তার মানে দুটো নিউরনের সংযোগস্থল সাইন্যাপস, আর প্রি সাইন্যাপটিক যে পাওয়ার টার্মিনাল সেখানে ভেসিকলগুলো থাকে, এই জন্য সাইন্যাপটিক ভেসিকল বলে। যেহেতু অধিকাংশ নিউরোট্রান্সমিটার হলো স্মল, সো সাইন্যাপটিক ভেসিকল বলতে এই স্মলটাকে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করি। আমরা ওই লার্জ ডেন্স কোর ভেসিকল এই সাধারণ শব্দগুলো খুব একটা প্রচলিত হয় না। সবচেয়ে প্রচলিত শব্দ হলো যে সাইন্যাপটিক ভেসিকল জমা থাকে। ওকে, তাহলে লার্জ যেগুলো আমরা যেগুলোর কথা একটু আগে বলছিলাম, যে ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, আমাদের কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, আমাদের যে নিউরোপেপটাইডসগুলো, সাবস্টেন্স পি, নিউরোপেপটাইড ওয়াই বা এন্ডোরফিন, নেলোরফিন, ডাইনোরফিন, এরকম ধরনের যে আমাদের, তারপর সিসিকে, এই সবগুলোই হচ্ছে আমাদের লার্জ ভেসেল মধ্যে জমা থাকে। ওকে, তাহলে এখন লার্জের ভিতরে জমা হওয়া আর স্মলের ভিতরে জমা হওয়া, তাহলে তৈরি হলো উপরে সোমাতে, অথবা তাহলে সোমা থেকে আসছে, ফ্রম সোমা, অথবা এখানে এ প্লাস বি, অথবা এ টু এ প্লাস বি ইকুয়াল টু সি, নতুন কিছু হলো, অথবা এ থেকে সি না দিয়ে আমরা একবারে এন দিই, মানে নিউরোট্রান্সমিটার এ থেকে সি। এখন কি হবে? এখন আমরা দুটো বিষয় বলছি, যে মনে করি এটা হচ্ছে স্মল ভেসিকল, ওকে, আর লালটাকে আমরা বলছি এটা হলো লার্জ ভেসিকল। স্মল ভেসিকল আর লার্জ ভেসিকল, এখান থেকে আমরা এখন বলার চেষ্টা করব যে স্মল ভেসিকল, যেটাকে আমরা স্মল কোর ক্লিয়ার কোর ভেসিকল বলছি, এখানে আমাদের স্মল নিউরোট্রান্সমিটারগুলো জমা হবে। এখন কথা হলো যে জমা হবে বা স্টোর হবে কিভাবে? এই স্টোরের জন্য ট্রান্সপোর্টার প্রোটিন চ্যানেল থাকে, ট্রান্সপোর্টার প্রোটিন চ্যানেল। এর জন্য ট্রান্সপোর্টার প্রোটিন চ্যানেল, বিভিন্ন নিউরোট্রান্সমিটারের জন্য বিভিন্ন ট্রান্সপোর্টার প্রোটিন চ্যানেল থাকে। আর এদেরকে ভিতরে ঢোকানোর জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রোটন পাম্প, এটি পেজ, ভিএটি পেজ, এরকম চ্যানেল থাকে। আমরা যদি আলাদাভাবে দেখাই যে এটা হচ্ছে ভিএটি পেজ বা প্রোটন পাম্প এটিপিএইচ, এটার অবদান আছে, কিন্তু চ্যানেল হচ্ছে চ্যানেল দিয়ে ঢুকবে কিভাবে সেটা ব্যাখ্যা করব পরবর্তীতে। এখন বিষয় হচ্ছে যে আমরা এই লার্জগুলো এসে এটা দিয়ে ঢুকে গেল, আর স্মলগুলো এসে স্মলের ভিতরে ঢুকে গেল। ওকে, ঢুকলো কি দিয়ে? ট্রান্সপোর্টার চ্যানেল দিয়ে। এগুলোর নাম কি বললাম একটু আগে? ট্রান্সপোর্টার প্রোটিন বা চ্যানেল। এখন তাহলে ভেসিকল দুই ধরনের আমরা পেলাম,
লার্জ ভেসিকল, স্মল ভেসিকল, স্মলগুলোর ভিতরে স্মলগুলো, লার্জের ভিতরে লার্জগুলো ঢুকবে এবং এই ভেসিকলের ভিতরে ভেসিকলের মেমব্রেনে যে এমবেডেড অবস্থায় ট্রান্সপোর্টার প্রোটিন দিয়ে ঢুকবে। এখন আমাদের কিছু অ্যাডিশনাল কথা বলতে হবে। স্টোরেজ আসলে কিভাবে হয়, এখানে আমাদের কিছু অ্যাডিশনাল কথাবার্তা বলতে হবে। সেই বিষয়গুলো এখন খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। যে আসলে কিভাবে হচ্ছে স্টোরেজটা। আমরা মূলত যে বিষয়টা জানি যে একটা নিউরন মানে অন নিউরোট্রান্সমিটার, একটা নিউরন এই নার্ভ টার্মিনাল থেকে আমাদের সিম্পলি আমরা একটা ভেসিকল দিই, যে এটা হচ্ছে একটা ভেসিকল, এই ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটার, এক ধরনের নিউরোট্রান্সমিটার বের হয়ে আসবে। এটাকে আমরা বলছি অন নিউরোট্রান্সমিটার। বের হয়ে আসা তো পরে ব্যাপার, স্টোর, আমরা যেহেতু স্টোরেজ আছি স্টোরেজে থাকি, বের হওয়াটা পরে। তার মানে এক ধরনের কি থাকে, নিউরোট্রান্সমিটার। তাহলে একই ধরনের ভেসিকল থাকবে। এবং আর একটু বলে নেই যে ভেসিকল একটা নার্ভের যে টার্মিনালে আপ টু 500 ভেসিকল থাকতে পারে এক একটা টার্মিনালে। তাহলে ভেসিকলগুলো কমন ভেসিকল এবং সেম টাইপ অফ নিউরোট্রান্সমিটার। আমি যদি বলি এটা যে ডোপামিনার্জিক নিউরন, তাহলে যতগুলো ভেসিকল আছে, অনেকগুলো ভেসিকল, এই ভেসিকলগুলো আমার এই সব ডোপামিন ক্যারি করছে, তাহলে ডোপামিনার্জিক ভেসিকল। সেটা তাহলে স্মল হবে। আর তাহলে একটা বললাম যে ওয়ান নিউরোট্রান্সমিটার, এটা ভেরি কমন, এটা ওয়াইডলি আমাদের বডিতে সিএনএস অথবা পিএনএস, এটাই মোস্টলি। ডোপামিনার্জিক নিউরন থেকে ডোপামিন রিলিজ হবে, গাবামিনার্জিক নিউরন থেকে গাবা রিলিজ হবে, আমাদের প্যারাসিম্প্যাথেটিক থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে। এগুলো মোস্টলি প্রতিটা ক্ষেত্রে সিঙ্গেল, এটাই কমন। এখন বিষয় হচ্ছে এই যে ভিতরে যে ঢুকতেছে অর্থাৎ স্টোরেজ হচ্ছে, এটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট প্যাকেজিং মডেল। ইন্ডিপেন্ডেন্টলি তারা একটা চ্যানেল দিয়ে ঢুকে যাচ্ছে, যেহেতু সেম চ্যানেল দিয়ে ঢুকছে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আমরা জাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাকেজিং মডেল। বিষয় হচ্ছে যেটা যে আমাদের বডিতে মোস্টলি সিএনএস, পিএনএসও আছে, অনেকগুলো নিউরন যেগুলো মাল্টিপল নিউরোট্রান্সমিটার ক্যারি করে। অর্থাৎ একটা নার্ভ টার্মিনাল মোর দ্যান ওয়ান টাইপ অফ নিউরোট্রান্সমিটার ক্যারি করে, স্টোর করে, রিলিজ করে। তার মানে তারা একসাথে দুই ধরনের মানে ডাইভার্সিফাইড ফাংশন শো করে। এবং ফাইন টিউনিং করার জন্য এই ধরনের নিউরোট্রান্সমিটারে আমাদের কি হয় যে একই নিউরনের ভিতরে আমাদের দুই ধরনের বা তিন ধরনের নিউরোট্রান্সমিটার থাকছে। তার মানে আমরা এখন যদি এটাকে বলার চেষ্টা করি যে এটা একটা নার্ভ টার্মিনাল, এই নার্ভ টার্মিনালে এটা একটা নিউরোট্রান্সমিটার ভেসিকল, এটা একটা নিউরোট্রান্সমিটার ভেসিকল। এখন এই নিউরোট্রান্সমিটার ভেসিকল এটা যদি সেপারেট ভেসিকল হতে পারে, তার মানে এখানে মনে করি যে গাবা স্টোর করছে, এখানে মনে করি যে আমাদের গ্লুটামেট স্টোর করছে। এদের ইন্ডিভিজুয়াল, তারা সেপারেট, দুটো আলাদা ভেসিকলের ভিতরে স্টোর হচ্ছে। এটাও ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজ মডেল, প্যাকেজিং মডেল। অর্থাৎ আলাদা আলাদা ভেসিকলের ভিতরে। কিছু নার্ভ আছে যেগুলো একটা নার্ভ টার্মিনালে যে সাইনাপটিক ভেসিকলে একটা ভেসেলের ভিতরে, সিঙ্গেল ভেসেল, এর ভিতরে
আমাদের এটা একটা ট্রান্সপোর্টার চ্যানেল, এটা একটা ট্রান্সপোর্টার চ্যানেল। তার মানে আমরা এখানে বলার চেষ্টা করলাম যে এগুলো হলো গাবা, আর এটাকে আমরা মনে করি বলার চেষ্টা করছি যে এটা হলো গ্লুটামেট। তার মানে আলাদা আলাদা রিলিজ হতে পারে। আমাদের এটার এখানে আরেকটু বলে রাখি যে ইন্ডিভিজুয়াল যে স্মল ডাবল সেপারেট ভেসিকেলের পরিবর্তে কমনলি যেটা হয় আমাদের লার্জ ভেসিকেল থাকে। এখানে এটাও বলে শেষ করি। লার্জ ভেসিকেল অর্থাৎ লার্জ ডেন্স ভেসিকেল, এখানে নিউরোপেপটাইড জমা থাকে, নিউরোপেপটাইড। এই তাহলে এই যে জমা হওয়া বলতে একটা নার্ভ টার্মিনালে মোর দ্যান ওয়ান টাইপ নিউরোট্রান্সমিটার বা নিউরোপেপটাইড জমা হয়, তাহলে সেপারেট ভেসিকেলের কথা বলছি। এটা গেল। এখানে বলছি একটা ভেসিকেলের ভিতরে মোর দ্যান ওয়ান নিউরোট্রান্সমিটার যদি প্যাকিং হয় তাহলে তাকে বলা হয় তাহলে এখন আমরা দুটো একসাথে বলে ফেলি। তাহলে সেটার ক্ষেত্রে এটাকে আমরা বলবো কো-প্যাকেজিং মডেল। অর্থাৎ একসাথে একটা ভেসিকেলের ভিতরে দুই ধরনের ট্রান্সমিটার দিয়ে দুই ধরনের নিউরোট্রান্সমিটার ভিতরে প্রবেশ করছে। তার মানে এটা এক ধরনের নিউরোট্রান্সমিটার আর এটা আরেক ধরনের নিউরোট্রান্সমিটার। এটা তাহলে এটা হচ্ছে কো-প্যাকেজিং। তাহলে এরকম ঘটনাও আমাদের ঘটে। গাবা গ্লুটামেট একসাথে রিলিজ হতে পারে একটা ভেসিকেল থেকে। আমরা যদি বলি ভ্যাসোপ্রেসিন অক্সিটোসিন, যদিও সেপারেট ভেসিকেল থেকে মোস্টলি রিলিজ হয়, সেপারেট নার্ভ থেকে রিলিজ হয়, কিন্তু অনেক সময় এই একটা ভেসিকেলের ভিতরেও ভ্যাসোপ্রেসিন অক্সিটোসিন থাকতে পারে। এছাড়া যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে আমাদের নরএপিনেফ্রিন এবং এটিপি, সেটাও থাকতে পারে। অর্থাৎ আমি যেখানে বলতে চাচ্ছি যে একটা ভেসিকেলের ভিতরে, সিঙ্গেল ভেসিকেলের ভিতরে মোর দ্যান ওয়ান টাইপ নিউরোট্রান্সমিটার যদি প্যাকিং হয়, এটাও থাকতে পারে। ওকে, তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা এদেরকে যেহেতু থাকে, তাহলে সেপারেট ভেসিকেলের ভিতরে থাকুক আর সিঙ্গেল ভেসিকেলের ভিতরে থাকুক, নিশ্চয় একসাথে মোর দ্যান ওয়ান টাইপ নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। তার মানে এইগুলা নিউরোট্রান্সমিটার হতে পারে, নিউরোপেপটাইড হতে পারে, নিউরোট্রান্সমিটার হতে পারে। এগুলাকে আমরা বলছি কো রিলিজ বা কো ট্রান্সমিশন। বিষয়টা হচ্ছে ওয়ান নিউরোট্রান্সমিটার, এটাই মোস্টলি কমন। কিন্তু বর্তমান রিসার্চ যেভাবে রিভিল করতেছে যে কো রিলিজ বা কো ট্রান্সমিশন, এটাও এখন একেবারেই মানে একটা রুল। এখন এটা বহুল প্রচলিত। অনেকগুলো, বিশেষ করে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসের কথা যদি বলি, সাবস্টেন্সিয়া নাইগ্রা, আমাদের ভিটিএন অর্থাৎ আমাদের যে সাবস্টেন্সিয়া নাইগ্রার কথা বললাম, যেটা ডোপামিনার্জিক রিজন আমাদের ব্রেনের, এছাড়া আমাদের ভিটিএ, ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া, এই সমস্ত জায়গা থেকে কো রিলিজ হয় প্রচুর। আমাদের পেরিফেরিতে হয়, কিন্তু সিএনএসে কমনলি আমাদের কোর স্টোরেজ এটা বেশি হয়। কোথায়? সিএনএসে দেন পিএনএস। বাট ওভারঅল আমাদের বডিতে এখনও সিঙ্গেল নিউরন, সিঙ্গেল টাইপ অফ নিউরোট্রান্সমিটার, এটাই মোস্টলি কমন। কিন্তু এর পাশাপাশি যদি বলি সিঙ্গেল নিউরন, সিঙ্গেল নিউরোট্রান্সমিটার, দিস ইজ মোস্টলি কমন। সিঙ্গেল নিউরন, স্মল নিউরোট্রান্সমিটার প্লাস নিউরোপেপটাইড মডুলেটর হিসেবে কো রিলিজ হয়, এটা অনেক কমন। কিছু নিউরোট্রান্সমিটার লার্জ। তার মানে এখন আমরা সাম আপ করব। সাম আপটা হচ্ছে যে ভেসিকেল, সেটা আমাদের লার্জ ডেন্স কোর ভেসিকেল হোক আর স্মল ক্লিয়ার কোর ভেসিকেল অথবা স্মল সাইন্যাপটিক ভেসিকেল, যেটাই বলি না কেন,
both can carry, both can follow co-packaging, or both can follow independent packaging, অর্থাৎ সিঙ্গেল প্যাকেজিং। হ্যাঁ, ঠিক আছে কথা। তাহলে স্টোরেজ কোথায় হয়? সাইন্যাপটিক ভেসিকলে। সাইন্যাপটিক ভেসিকল বড়দের ক্ষেত্রে বলছি আমরা লার্জ ডেন্স কোর ভেসিকল, ছোটর ক্ষেত্রে বলছি স্মল ক্লিয়ার কোর ভেসিকল অথবা স্মল সাইন্যাপটিক ভেসিকল, এখানে জমা থাকে। তাহলে এটা হচ্ছে স্টোরেজ। এখন ভেসিকল দুই ধরনের, এবং একটা সিঙ্গেল ভেসিকল মোস্টলি সিঙ্গেল টাইপ অফ নিউরোট্রান্সমিটার ক্যারি করে। একটা ভেসিকলের ভিতরে মানে হিউজ নাম্বার অফ নিউরোট্রান্সমিটার থাকে। আর একটা টার্মিনালে আমাদের আপ টু 500, 10 to 500 পর্যন্ত ভেসিকল থাকতে পারে। যে কথাটা বলছি যে আমাদের একটা নিউরোট্রান্সমিটারের ভিতরে সেম টাইপ অফ ভেসিকল থাকে, এটাই মোস্টলি কমন। দুই ধরনের বা মাল্টিপল, যেটাকে আমরা বলি ডুয়াল ট্রান্সমিশন বা ডুয়াল ভেসিকল, এগুলো প্রচুর পরিমাণে এখন থাকে। এই ডুয়ালের ভিতরে আমাদের স্মল নিউরোট্রান্সমিটার আলাদা আলাদা ভেসিকলে থাকতে পারে। দুই ধরনের, স্মল নিউরোট্রান্সমিটার ভেসিকল, লার্জ নিউরোট্রান্সমিটার ভেসিকল, এটাও থাকতে পারে। আবার শুধু স্মল নিউরোট্রান্সমিটার ভেসিকল, শুধু লার্জ নিউরোট্রান্সমিটার ভেসিকল, সেটাও থাকতে পারে। তার মানে বহুত রকম ভাবে থাকতে পারে, কিন্তু মোস্টলি কমন হলো সিঙ্গেল টাইপ। আর এই জন্যই বিভিন্ন নামকরণেই আমাদের গ্লুটিনার্জিক নিউরন, ডোপামিনার্জিক নিউরন, গাবামিনার্জিক নিউরন, এরকম ধরনের নাম, মানে ওই নিউরনগুলো থেকে এগুলো বেশি রিলিজ হয়। এখন কথা হলো যে যখন কো ট্রান্সমিশন হয়, যে গ্লুটামেট গাবা একসাথে রিলিজ হচ্ছে, একটা হলো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, একটা হলো ইনহিবিটরি, তো তখন কিভাবে কি হচ্ছে তাহলে? তার মানে এক্সেসিভ রিলিজটাকে ঠেকানো, এরকম একটা বিষয়, যেন এটা স্বাভাবিক ব্যালেন্স হয়। আবার দেখা গেল যে আমরা গ্লুটামেট রিলিজ হচ্ছে, সেখান থেকে আবার আমাদের গ্লুটামেটের সাথে যে নিউরোপেপটাইড রিলিজ হচ্ছে, এই নিউরোপেপটাইডের কাজ হলো যে গ্লুটামেট যখন এক্সেসিভলি রিলিজ হবে হাইলি এক্সটিমুলেটরি স্টেজে, তখন সিঙ্গেল রিলিজ হবে। কিন্তু যখন মডুলেটরি লেভেলে, তখন দেখা যাচ্ছে তাকে মডুলেট করার জন্য আমাদের নিউরোপেপটাইড রিলিজ হচ্ছে। হ্যাঁ, সো co-release, co-transmission বা ডুয়াল ট্রান্সমিশন ইজ ভেরি কমন নাওয়াডেজ। হ্যাঁ, ভেরি কমন। এটা একেবারে এক্সেপশনের ভিতরে এখন আর নাই। কিন্তু এখনো মোস্টলি যে কথা প্রচলিত, যেটা ইউজুয়াল বা ক্লাসিক্যাল, সেটা হচ্ছে সিঙ্গেল নিউরোট্রান্সমিটার স্টোর করে সিঙ্গেল নিউরন, এই হচ্ছে আমাদের স্টোরেজ। ওকে, আমরা অনেক কথা বললাম, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা কিন্তু কিভাবে এই যে আমাদের নার্ভ নিউরোট্রান্সমিটার যে ট্রান্সপোর্টার চ্যানেল কিভাবে ওপেন হয়, কোন ট্রান্সপোর্টার দিয়ে ঢোকে, নাম কি, হ্যাঁ, এই মেকানিজম কিন্তু আমি বলি নাই, বিকজ আমরা এগুলো ডিটেলসে পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমরা আসবো 3 নম্বর, সেটা হচ্ছে রিলিজ। তার মানে আমরা এখানে একটা আলোচনা আগিয়ে রাখলাম যে বেসিক্যাল বিষয়গুলো আমাদের চেনা হয়ে গেল। এখন আমরা চলে আসবো যে রিলিজ স্টেজে। রিলিজ স্টেজে যদি আমাদের আসতে হয়, তো রিলিজ স্টেজে আমরা একটু বলে নিই 3 নম্বরে যে রিলিজ, তার মানে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। তার মানে আমরা জাস্ট বলছিলাম এরকম ভাবে যে এটা নার্ভ টার্মিনাল, আমরা ব্রডলি আমরা দেখাইছি যে এই এখন রিলিজ হবে। তার মানে আমরা কি জানি, একটা নার্ভ স্টিমুলেটেড হয়, এক্সাইটেড হয়, বা তাকে আমরা কোনোভাবে করি, অ্যাক্টিভেট করি, তারপরে এখান থেকে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে, টার্মিনাল এসে রিচ করে, তারপরে নিউরোট্রান্সমিটার ভেসিকলকে রাপচার করে এক্সোসাইটোসিস প্রক্রিয়া বের হয়ে আসে। বের হয়ে আসাটাকে আমরা বলছি রিলিজ। এখন বের হয়ে আসে, আমরা একটু আগেই বলছিলাম যে এখন আর ক্লাসিফাইড ওয়েতে ভেসিকলগুলো বলবো না, এখন জাস্ট সিম্পল যেটা বলবো সেটা হলো যে এখানে মাল্টিপল নাম্বার অফ ভেসিকল আছে। ওকে, তাহলে এই ভেসিকলগুলো কোথায় আছে?
বলছি নার্ভ টার্মিনাল। নার্ভ টার্মিনালের কোথায়? নার্ভ টার্মিনালের রিজন আছে, হ্যাঁ, নার্ভ টার্মিনাল। এখন এরা কিভাবে আছে? এই যে ভেসিকলগুলো যে রিলিজ হওয়ার যে ওয়ে বা যেভাবে তারা সুসজ্জিত থাকে রেডি হওয়ার জন্য, এরা তিনটা ওয়েতে এই ভেসিকলগুলো থাকে। নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে তারা রেডি টু রিলিজ, রেডি টু রিলিজ, হ্যাঁ, অর্থাৎ রেডি পুল বলতে পারবো আমরা। হ্যাঁ, নাম্বার টু হচ্ছে যে এরা, হ্যাঁ, আমাদের রিজার্ভ, হ্যাঁ, রিজার্ভ বা সাইটোপ্লাজমিক পুল বলতে পারবো। রিজার্ভ থাকছে বা সাইটোপ্লাজমিক পুল, এটা বিশেষ ক্ষেত্রে যে হাইলি স্টিমুলেশন যখন পাবে, হ্যাঁ, তখন সে রিলিজ হবে, তাছাড়া রিলিজ হবে না। মানে স্পেশাল কেসে যেমন থাকা সেরকম নামও রিজার্ভ, সেরকম কাজটাও এরকম। 3 নম্বর হচ্ছে আমাদের যে রিসাইক্লিং, আর আমরা বলতে পারি রিকভারি। হ্যাঁ, অর্থাৎ নিউরোট্রান্সমিটার যে ভেসিকলগুলো, এই ভেসিকলগুলো রিলিজ হবে, মানে নিউরোট্রান্সমিটার ছেড়ে দিবে, তারপর আবার রিসাইকেল হয়ে আবার চলে যাবে। তার মানে 3টা স্টেজে এই ভেসিকলগুলো থাকে। কোথায়? নার্ভ টার্মিনালে। এখন কথা হলো রেডি টু রিলিজ, এটা বোঝা যাচ্ছে যে এটা কোথায় থাকবে, এটা আগে থাকবে। তাহলে রিলিজ হওয়ার কথা থাকে টার্মিনাল থেকে। টার্মিনালে আমাদের যে মেইন জায়গা, আমরা এখন একটু ভিন্নভাবে দেখাই। হ্যাঁ, এখানে আমরা দেখাই যে এটা হচ্ছে টার্মিনাল। এই টার্মিনালের স্পেশাল একটা সেন্সিটিভ জায়গা, যেটা আমরা বলছি অ্যাক্টিভ জোন। এখানে প্রচুর পরিমাণে আমাদের ভোল্টেজ গেটের যে ক্যালসিয়াম চ্যানেল আছে, এই ক্যালসিয়াম চ্যানেল আছে, এবং এখানে বিভিন্ন ধরনের প্রোটিন আছে। এই প্রোটিনগুলোর আধিক্যতা আছে। প্রোটিনগুলো আমাদের স্নেয়ার প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন, আমরা এগুলো একেবারে বাই নেম আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই অ্যাক্টিভ জোনের কাছাকাছি অবস্থান করে রেডি টু রিলিজ ভেসিকলগুলো। হ্যাঁ, রেডি টু রিলিজ, হ্যাঁ, এগুলো এখানে অবস্থান করছে। রিজার্ভগুলো আমাদের বললাম স্পেশাল কেস অবস্থান করছে, আর এগুলো রিলিজ করার পরে রিসাইক্লিং মোডে তখন আরেকগুলো ভেসিকল কাজ করছে। ওকে, এখন কথা হলো যে এরা যে কাছাকাছি আছে কোথায়, একদম টার্মিনালের আমাদের অ্যাক্টিভ জোনের এখানে। এখন কিছু আছে একেবারে রেডি টু রিলিজ কিভাবে, একেবারে আমাদের যে আমরা বললাম যে অ্যাক্টিভ জোন টার্মিনালের, এই অ্যাক্টিভ জোনের সাথে আমাদের একেবারে রেডি টু রিলিজ ফর্মে থাকে। তো রেডি টু রিলিজ ফর্মে কীভাবে, এটার আবার আমরা রেডি টু রিলিজের দুটো স্টেপ বলতে পারবো। একটা হচ্ছে ডকিং, হ্যাঁ, ডকিং স্টেজে, মানে একেবারে জাস্ট অ্যাটাচ হয়। এখানে যে প্রোটিন আছে আর ভেসিকেলের গায়ে কিন্তু প্রোটিন আছে। হ্যাঁ, আমরা প্রোটিনগুলোর নাম আলাদাভাবে বলবো। স্নেয়ার প্রোটিনের ক্যাটাগরি আছে, সাইনেপ্টোট্যাগমিন, সাইনেপ্টোব্রেভিন, সেই প্রোটিনগুলো আমাদের ভেসিকেলের গায়ে আছে। আর এখানে আমাদের আমাদের বিভিন্ন ধরনের স্নেয়ার 25, মাঙ্ক প্রোটিন, আবার এই যে ভেসিকেলের গায়ে র্যাব প্রোটিন আছে। তো এগুলো এভাবে বলছি এলোমেলোভাবে মাথা ঘুরাবে। আমরা কিভাবে কোনটা কিভাবে অ্যাকুমুলেট হয়, কিভাবে ডকিং হয়, সেগুলো আমরা আলোচনা করবো। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের ভেসিকলের গায়ে প্রোটিন থাকে, আর এই অ্যাক্টিভ জোনের এখানে প্রোটিন থাকে। এদের মধ্যে অ্যাটাচমেন্ট হওয়াটাকে বলছি ডকিং, মানে তারা প্রথমে ডক করতেছে, এরপরে তারা একেবারে নির্দিষ্ট জায়গায়, হ্যাঁ, এসে লাগবে যে কোথা থেকে রিলিজ হবে, যে জায়গাটা, সেই জায়গাটাকে ফিক্সড করা, সেটাকে আমরা বলছি হলো প্রাইমিং। হ্যাঁ, এই ডকিং এবং প্রাইমিং এই ঘটনাটা কিন্তু আমাদের এই যে স্টিমুলেশন, আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল টার্মিনালে আসবে, ডিপোলারাইজেশন কারেন্ট টার্মিনালে আসবে, তখন এটা হবে কিন্তু তা না, তার আগেই রেডি থাকবে ডকিং এবং প্রাইমিং। একেবারে অ্যাক্টিভ জোনে এসে তারা কানেক্ট হয়ে মলিকুলার লেভেলে তারা প্রোটিনের সাথে কমপ্লেক্স করে রেডি হয়ে আসে। এখন কি হবে, যখনই একে এক্সাইটেড করা হবে, স্টিমুলেটেড করা হবে,
তখনই এখান থেকে আমাদের হ্যাঁ অ্যাকশন পটেনশিয়াল শুরু। বেসিক্যালি আমাদের হিলক জোনে একেবারে অ্যাক্টিভলি অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়। এটা বোঝার জন্য আমি বলবো যে আমার অ্যাকশন পটেনশিয়ালের উপরে ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখে আসতে পারলে বেশি বুঝতে সুবিধা হবে। তারপরে সেটা ধীরে ধীরে ট্রাভেল ডাউন করে টার্মিনালে আসে। টার্মিনালে কোথায়? এই যে এভাবে আসতেছে। আমরা জানি যে ডিপোলারাইজেশন কারেন্ট, সোডিয়ামের এন্ট্রি, ডিপোলারাইজেশন কারেন্ট, ডিপোলারাইজেশন এভাবে চলতে থাকে। এখানে এসে কারেন্ট যখন আসবে তখন এই ডিপোলারাইজেশন কারেন্টের কারণে আমাদের এইখান থেকে যে এখানে যে ক্যালসিয়াম চ্যানেল আছে, এই ক্যালসিয়াম চ্যানেল কিন্তু ওপেন হবে। অ্যাক্টিভ জোনে ক্যালসিয়াম চ্যানেলের আধিক্যতা অনেক বেশি এবং এই ক্যালসিয়ামগুলো ভিতরে প্রবেশ করবে এবং এখানে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন আছে আমাদের ভেসিকুলার সারফেসে, সাইনাপটোট্যাগমিন বলা হয়, ওর সাথে বাইন্ড করে এদের যে এই যে প্রাইম অবস্থায় ছিল এই ভেসিকল এবং আমাদের মেমব্রেন, যে টার্মিনালের মেমব্রেন, এদের মাধ্যমে এরা ফিউজ হবে। ক্যালসিয়াম যখন ঢুকবে তখন ক্যালসিয়াম বাইন্ড করার সাথে সাথে কনফর্মেশনাল চেঞ্জ হয়ে ফিউশন ঘটবে। এই ফিউশন হয়ে তখন তারা বের হয়ে আসবে, ফিউজড হয়ে গেল, ফিউশন হয়ে বের হয়ে আসবে, এটাকে আমরা বলছি ফিউশন। আর ফাইনালি বের হয়ে আসাটাকে বলছি আমরা ওভারঅল এক্সোসাইটোসিস। তাহলে এক্সোসাইটোসিসের আগে তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যাক্টিভ মানে অ্যাকশন পটেনশিয়াল আসার আগে, আর এটা হলো আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল আসার পরে, এটাকে আমরা বলছি ফিউশন। আর টোটাল পদ্ধতির নাম হলো এক্সোসাইটোসিস। এক্সো মানে বের হয়ে আসবে, সাইটোসিস সেল থেকে, তার মানে নার্ভের এন্ডিং থেকে নিউরোট্রান্সমিটার বের হয়ে আসবে। এই নিউরোট্রান্সমিটারগুলো বের হয়ে আসলো, এইটাকে আমরা বলছি 3 নম্বর রিলিজ অংশ। ওকে, তাহলে মানে এখানে কি হয়? এখানে ডকিং, প্রাইমিং, ফিউশন, তারপরে হলো এক্সোসাইটোসিস। এখন এই ফিউশনটা, এই যে ভেসিকলগুলো পুরোপুরি ফিউজ হবে নাকি অল্প একটু ফিউজ হবে, ট্রানজিয়েন্ট খুবই ক্ষণস্থায়ী ফিউজ হবে, কিস অ্যান্ড রান মানে আসলো একটু অল্প ফিউজ হয়ে নিউরোট্রান্সমিটার রিলিজ করে চলে গেল, আবার ফুল ফিউশন হবে। তাহলে কখন ফুল ফিউশন হচ্ছে, কোন তারপরে মানে কতভাবে, একটা হলো ফুল ফিউশন, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট অর্থাৎ কিস অ্যান্ড রান। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। এরপরে যেটা হয়, যেটা ফুল ফিউশন হলো, কিস অ্যান্ড রানে একেবারে জাস্ট এই ভেসিকলটা আবার রিসাইক্লিংয়ে চলে যাবে, অল্প একটু মডুলেশন হয়ে রিলোডিং হবে, রিপ্যাকেজিং হবে, তারপর আবার অংশগ্রহণ করবে। আর ফুল ফিউশনে একেবারে আমাদের বিভিন্ন ক্ল্যাথরিন প্রোটিন এগুলোর অ্যাসেম্বলিং হয়ে পরিপূর্ণভাবে নতুন ভেসিকল এখান থেকে ই হবে। ওকে, এখানে আমরা ভেসিকল অনেকভাবে বলছি, কিন্তু একটা জিনিস আমরা বলতে আমার মিস হয়েছে, সেটা হলো যে ভেসিকলগুলো কোথা থেকে তৈরি হয়। ভেসিকল বেসিক্যালি প্রোটিন ইন নেচার ভেসিকল। তাহলে এই ভেসিকল কিন্তু তৈরি হয় আমাদের সোমা থেকে ভেসিকুলার, অল দ্য ভেসিকুলার প্রোটিন, এবং তাদের ভিতর তাদের যে এমবেডেড হওয়ার যে ট্রান্সপোর্টার প্রোটিন, এই সব ধরনের প্রোটিন কিন্তু সোমা থেকে এসে ট্রাভেল ডাউন করে ট্রাফিকিং হয়ে টার্মিনালে এসে ম্যাচিউর হয়। অর্থাৎ ভেসিকল তৈরি হচ্ছে, ভেসিকুলার প্রোটিন একেবারে রাইবোজোম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গোলগি অ্যাপারাটাস, এবং ভেসিকুলার যে ফরমেশন, বার্ডিং হওয়া এখান থেকে কিন্তু তৈরি হয়। অর্থাৎ ওভারঅল ভেসিকল তৈরি হয় কোথায়? সোমাতে, আর ট্রাভেল ডাউন হয়ে আসে আমাদের টার্মিনালে। এটা জাস্ট অ্যাডিশনাল কথা বলতে ভুলে গেছিলাম, সেক্ষেত্রে বললাম। এখন ফাইনালি যেটা হলো যে আমাদের রিলিজ হয়ে গেল। তাহলে রিলিজের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা রিলিজ বলতে আমরা বুঝি যে নার্ভ টার্মিনালে ডিপোলারাইজেশন কারেন্ট রিচ করবে, ক্যালসিয়াম চ্যানেল খুলে যাবে, ক্যালসিয়াম এন্ট্রি নেবে এবং এই ক্যালসিয়াম আমাদের ভেসিকলকে ফিউজ করবে, এইটুকু আমরা বলে থাকি। কিন্তু এখানে ডকিং এবং প্রাইমিং এটা খুব গুরুত্বপূর্ণ। আর ফিউশন, এটা অবশ্যই ফিউশন ছাড়া ফাইনাল রিলিজ হবে না। আর এইটার যে বিভিন্ন ধরনের প্রোটিন, নামগুলো একটু বলে রাখি। সাইনাপটোট্যাগমিন আছে, সাইনাপটোব্রেভিন আছে, মাঙ্ক প্রোটিন আছে, র্যাব প্রোটিন আছে, আমাদের স্ট্যাগমিন প্রোটিন আছে। আমাদের এই প্রোটিনের অ্যাসেম্বলিং হয়ে আমাদের ক্যালসিয়ামের ভূমিকা, তারপরে সেগুলো এই আমাদের ডকিং, প্রাইমিং এবং ফিউশন হওয়ার পরে
এক্সোসাইটোসিস প্রক্রিয়া রিলিজ হয়। হ্যাঁ, এটা জাস্ট একটা আমরা ব্রিফ বলতেছি, কিন্তু তারপরে অনেক এলাবোরেট হয়ে যাচ্ছে, এটা আমরা বললাম। এখন আমরা চলে আসবো এর পরের স্টেজে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রিলিজ। এখন 4 নম্বরে যেটা হবে সেটা হবে আমাদের রিসেপ্টর বাইন্ডিং। তো রিসেপ্টর বাইন্ডিং বা এটাকে আমরা বলবো যে বায়োলজিক্যাল অ্যাকশন বা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে রিসেপ্টর বাইন্ডিং, রিসেপ্টর বাইন্ডিং বা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, তার মানে আমরা বারবার বলার চেষ্টা করছি যে একটা নিউরোট্রান্সমিটারের প্রিসাইনাপটিকের থেকে বের হয়ে আসলো, আর একটা এটা হলো প্রিসাইনাপটিক টার্মিনাল, এটা হলো পোস্ট, এখানে করসপন্ডিং রিসেপ্টর থাকে। তার মানে এটা যদি একটা রিসেপ্টর হয়, হ্যাঁ, তাহলে এটা হলো নিউরোট্রান্সমিটার, এটা এখানে এসে বাইন্ড করবে। বাইন্ড করার পরে রিসেপ্টর আমরা জানি যে এক ধরনের টারশিয়ারি প্রোটিন ইন নেচার সাবস্টেন্স, এরা কনফরমেশনাল চেঞ্জ করে, স্ট্রেচিং হয়, তারপরে এদের মলিকুলার ট্রান্সডাকশন মেকানিজমের মাধ্যমে এখানে যেই নিউরোট্রান্সমিটারটা রিলিজ হবে সেই নিউরোট্রান্সমিটার করসপন্ডিং রিসেপ্টরের সাথে বাইন্ড করবে পরের নিউরনকে, অথবা এটা যদি ইফেক্টর অর্গান হয়, মনে করি হার্ট, তাহলে এই ইফেক্টর অর্গানেরকে অ্যাক্টিভেট করবে। এখন আমরা যদি বলি যে এটা মনে করি যে এগুলো অ্যাসিটাইল কোলিন, তাহলে হার্টের ক্ষেত্রে আমাদের M2 প্রোটিন থাকে। হ্যাঁ, আমাদের নার্ভের ক্ষেত্রে যে যে আমাদের ওটাকে কি বলবো আমরা, গ্যাংলিয়ন, সেক্ষেত্রে আমাদের এন চ্যানেল থাকে, মানে রিসেপ্টর, অর্থাৎ রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আমরা যদি এখান থেকে নরঅ্যাড্রিনালিনের কথা বলি, যে এগুলো নরঅ্যাড্রিনালিন, তাহলে এখানে যে রিসেপ্টর থাকবে সেখানে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, সেগুলো থাকতে পারে। আমরা যদি ডোপামিনের কথা বলি, তাহলে ডোপামিন রিসেপ্টর থাকবে, হ্যাঁ, D1, D2, D3, D4, D5। আমরা যদি সেরোটোনিনের কথা বলি, 5:1, 2, 3, 4, 5, 6, 7 এরকম রিসেপ্টর। অর্থাৎ যেই মানে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে তার করসপন্ডিং নিউরোট্রান্সমিটারের রিসেপ্টরের সাথে বাইন্ড করে পরের নিউরনকে বা পরের ইফেক্টর অর্গানকে অ্যাক্টিভেট করবে, দিয়ে তার মেসেজটা পাঠিয়ে দিবে। এটা হচ্ছে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি শো করার জন্য বিষয়। এই জন্য বলা হচ্ছে রিসেপ্টর বাইন্ডিং। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, রিলিজ কেন হলো? কারণ এই নিউরন থেকে এই নিউরনে সরাসরি কানেকশন নাই, কিছু সাইন্যাপস আছে যারা ডিরেক্টলি আমাদের দিয়ে কানেক্টেড চ্যানেল দিয়ে কানেক্ট থাকে, সরাসরি অ্যাকশন পটেনশিয়াল পাস হতে পারে, সেটা ব্যতিক্রম, কিন্তু মোস্টলি হচ্ছে এটা সাইন্যাপটিক ক্লেফট, ফাঁকা জায়গা। তার মানে এই নিউরনের সাথে এই নিউরনের সাথে কমিউনিকেশনের জন্য নিউরোট্রান্সমিটার। এতক্ষণ যে মিশন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই বিষয়টা। তাহলে রিলিজ হলো, রিলিজ হওয়ার পরে করসপন্ডিং রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তারপরে সেটা নিউরনকে বা ইফেক্টর অর্গানকে অ্যাক্টিভেট করলো। এ হচ্ছে বিষয়। ওকে, এরপরে আমরা যেটা আসবো সেটা হলো 5 নম্বরে, সেটা হচ্ছে ডিগ্রেডেশন, অথবা আমরা বলতে পারবো এলিমিনেশন, অথবা আমরা বলতে পারবো ফেট অফ নিউরোট্রান্সমিটার। এখানে সিম্পল বিষয় বলে রাখি, আমাদের নার্ভের এন্ডিংয়েই, নার্ভ টার্মিনালের ভিতরেই আমাদের কিছু এনজাইম থাকে, তাদের মাধ্যমে কিছু নিউরোট্রান্সমিটার কিন্তু ডিগ্রেড হতে পারে, যেমন মনোঅ্যামিনো অক্সিডেজ, এটা প্রিসিনাপটিক টার্মিনালের ভিতরেই কিছু অ্যামিনো অ্যাসিডকে ডিগ্রেড করে ফেলতে পারে। আমরা ডিগ্রেডেশন বলতেছি, কিন্তু ডিগ্রেডেশন মোস্টলি হয় আমাদের এই জায়গায়, সাইন্যাপটিক ক্লেফটে। এখানে অনেক ধরনের এনজাইম থাকে। যদি আমরা অ্যাসিটাইল কোলিনের কথা বললাম কিছুক্ষণ আগে, সেখানে অ্যাসিটাইল কোলিন স্টোরেজ এনজাইম থাকে যারা অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে। এখানে আমরা নরঅ্যাড্রিনালিনের কথা বলছিলাম, তাহলে এখানে ক্যাটেকোলামিন ও মিথাইল ট্রান্সফারেজ এনজাইম থাকে যারা এটাকে ডিগ্রেড করে। তার মানে এই ডিগ্রেডেশন কিন্তু এখানে হতে পারে। এখন কখন হতে পারে? বিফোর অর আফটার অফ অ্যাক্টিভিটি, দুই ক্ষেত্রে হতে পারে। আফটারের ক্ষেত্রে আপনার পরে অবশ্যই, কারণ কাজ কমপ্লিট হয়ে গেলে এখন এখান থেকে তো বের করতে হবে, ডিগ্রেড করে ব্লাড স্ট্রিমের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এটা তো আমাদের ডিজায়ার্ড বিষয়। কিন্তু অনেক ক্ষেত্রে যে নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে, এর কিছু নিউরোট্রান্সমিটারকে ডিগ্রেড করে ফেলতেছে, অতিরিক্ত রিলিজ হলো, তাহলে সেটাকে তো হয় ডিগ্রেড করতে হবে, অথবা আবার
ঘরে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা একেবারে কমপ্লিটলি একটা পরিকল্পিত, একটা সুনিপুণ একটা প্রসেস। তাহলে ডিগ্রেডেশন একটা বিষয়, যে এখানে আমাদের এনজাইম থাকে, এনজাইমগুলোর নাম আমি বললাম, যে ক্যাটেকোলামিন ও মিথাইল ট্রান্সফারেজ, অথবা আমাদের বললাম যে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম, এগুলো এখানে থাকে। এখানে মনোঅ্যামিনো অক্সিডেজ এনজাইমের কথা বললাম, এভাবে ডিগ্রেড হতে পারে। আর কি হতে পারে? হ্যাঁ, ডিগ্রেডেশনের মধ্যে এলিমিনেশনের ক্ষেত্রে আরও হতে পারে যে এখান থেকে তারা এলিমিনেট আলাদা হয়ে যেতে পারে। সেটা কি? কিছু হচ্ছে যে তারা আবার এখানে ফেটের ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলে রাখতে পারি, রিসাইক্লিং। হ্যাঁ, এই রিসাইক্লিং এর মধ্যে আবার আমরা কিছু ভেঙে আবার ব্যাকে যাই, কিছু অংশ, যেমন অ্যাসিটাইল কোলিনের কোলিন অংশটা আবার ভিতরে যেতে পারে। আবার অনেকগুলো আছে রিসাইক্লিং বলতে রিআপটেকিং হয়। এখানে রিলিজ হলো, যে এই রিআপটেকিং চ্যানেল দিয়ে আবার ভিতরে চলে গেল। হ্যাঁ, সেটাকে আমরা ভিতু টাইপের নিউরোট্রান্সমিটার বলবো, অথবা অতিরিক্ত রিলিজ হয়েছে, হ্যাঁ, এই অতিরিক্তটা আবার ব্যাক চলে যাচ্ছে। তার মানে কি হয়? এখানে দুটো ঘটনা। হ্যাঁ, এখানে মেনলি হচ্ছে রিআপটেকিং এ বলছে। তার মানে এখানে হয় কি? রিআপটেকিং। রিআপটেকিং কিন্তু হয় এখানে 12 ক্রস রিসেপ্টর, মানে চ্যানেল থাকে প্রোটিন, সেটা দিয়ে চলে যায়। যেমন আমরা যে ইয়ার কথা বলতে পারি, রিআপটেকিং, সেরোটোনিন রিআপটেকিং আমরা বলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, যে এই বিষয়গুলো, তো এরকম অনেক রিআপটেকিং হয়, রিসাইক্লিং হয়, গাবা হয়, গ্লুটামেট হয়, আমাদের যে অ্যাসিটাইলের কোলিনের কোলিন রিআপটেক হয় না, কোনো কোলিনের আমাদের বেসিক্যালি যে কোলিন অংশটা অ্যাসিটাইল ট্রান্সফারেজ দিয়ে ভেঙে গেল, কোলিনটা আবার ব্যাক চলে গেল। তার মানে বিষয়টা হচ্ছে কি? রিআপটেকিং বা রিসাইক্লিং হতে পারে। আর কি হতে পারে? এই সাইন্যাপটিক ক্লেফট থেকে ফিউজ হয়ে, হ্যাঁ, যে নার্ভের যে অ্যাসোসিয়েটেড বা হেল্পার সেল থাকে, যেগুলোকে আমরা গ্লিয়াল সেল বলি, সেগুলোতে ফিউজ হয়ে ডিফিউজ হয়ে চলে যেতে পারে, অথবা এক্সট্রা সেলুলার স্পেসে চলে যেতে পারে। তার মানে গ্লিয়াল সেলে যেতে পারে, হ্যাঁ, এক্সট্রা সেলুলার স্পেসে যেতে পারে, অথবা ব্লাড স্ট্রিমে চলে যেতে পারে। এইভাবে আমাদের নিউরোট্রান্সমিটারের ভাগ্য এই ঘটে। কাজ হয়ে গেল, অথবা কাজ করার আগে অথবা পরে সে আবার ঘরে ব্যাক ফিরে যায়, অথবা এনজাইম দিয়ে ডিগ্রেড হয়, অথবা পার্শ্ববর্তী কোনো সেলে ডিফিউজ হয়ে যায়, অথবা এক্সট্রা সেলুলার স্পেসে চলে যায়, এরপরে ফাইনালি ব্লাড স্ট্রিমে চলে যায়। এই হচ্ছে আমাদের ওভারঅল মিশন। তাহলে একেবারে বলতে পারি আমরা জন্ম থেকে মৃত্যু, এই টোটাল ইভেন্টসগুলোর নামকে আমরা একত্রিতভাবে বলছি নিউরো ট্রান্সমিশন। সো নিউরো ট্রান্সমিশন ইজ এ কমপ্লিট একটা প্রসেস ফ্রম neurotransmitter synthesis to degradation or elimination. Okay, so this is all about brief হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিশন। আমরা মলিকুলার লেভেলে আরও ডিটেলসে প্রত্যেকটার উপরে আলাদা করে বানাবো ভিডিও লেকচার। সো সাথে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।